শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোববার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর দিনের প্রত্যাশা বরাবরের মতোই, আর 2 ঘন্টা জুড়ে আয়োজন রয়েছে আজও। আর পুরো রাঙা সকাল পরিবারের সঙ্গে আছি কাজী রওশনারা সাকি এবং আছি আমি মাসুক। শুভ সকাল আমার তরফ থেকেও। প্রিয় দর্শক, সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু অনেকেই দেখা যায় চা খায়, কেউ বাইরে হাঁটে, আবার কিছু মানুষ আছেন যারা উদারা মুদারা তারায় তাদের কণ্ঠ সাধন করেন। এমন একজন মানুষই আছেন আমাদের সাথে আজকে, কিন্তু তার আগে আমরা চলে যাব সাকির কাছে। সাকি, শুভ সকাল। শুভ সকাল মাসুক, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো। খুব সুন্দর করে বলছো না, মনে হচ্ছে একেবারেই ভুলে গিয়েছি আসলেই। উদারা মুদারা তারা না, অনেকেই আসলে এই প্র্যাকটিসটা দিয়ে সকালটা শুরু করে। আবার যারা পারে না তারা তো সাপা সাথে সুযোগটা আছেই। একদমই তাই। চলো, কে আছেন দর্শককে জানাই। প্রিয় দর্শক, আমাদের আজকে রাঙা সকালের অতিথি আবৃত্তি শিল্পী এবং সংগঠক ফারুক তাহের। চলুন তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? আছে, খুব ভালো। আমাদের ভীষণ ভালো লাগছে আপনাকে পেয়ে, এবং আজকে আপনার থেকে একদম শুরুতে আমরা কিছু শিখতে চাই। শেখানো খুব কঠিন আসলে, এবং যারা শিখতে চান তাদের জন্য উদার হস্তে দিতে হয়। একদম। আপনারা যেটা বলছেন উদারা মুদারা তারা, তো সেটি আবার আবৃত্তিতে উদাত্ত, অনুদাত্ত এবং স্বরিত। স্বর কিন্তু 3টাই। জি। তো আবৃত্তিতে আমরা গানের উদারা মুদারা তারা, আর আবৃত্তি আমরা যারা করি আমাদের জানি আমরা হচ্ছে কি উদাত্ত, অনুদাত্ত এবং স্বরিত স্বর, 3টি স্বর একই। তো আমি এই যেহেতু বাচিক শিল্প, এই শিল্পের যে কোনো শাখায় যদি কাজ করেন প্রত্যেকেরই ব্রিদিংটা খুব বেশি প্রয়োজন। দমের শ্বাস প্রশ্বাস যেটা বলে আমরা, এটাকে গ্রহণ করা, আবার কিছুক্ষণ ধারণ করা এবং এটাকে বের করে আনা। তো এটা হচ্ছে আমরা খুব রিল্যাক্স মোডে বসে সকালবেলায় ঘুম থেকে উঠেই করা যায়, বা যে কোনো যখন যে সময় পাই একদম বসে 3 সেকেন্ড ধরে একটু দমটা নেয়া, 1 সেকেন্ড একটু ধরে রাখা, এরপরে যে কোনো একটা স্বর দিয়ে বের করা। আর আমাদের যা বাচিক চর্চা, কাঁপানো স্বর দিয়ে কোনো কিছু হয় না, ভালো হয় না। কণ্ঠে যখন কাঁপা শুরু হবে তখন এটা বন্ধ করে দিতে হবে। আচ্ছা। যে এটা করতে করতে বেড়ে যায় আসলে সময়টা। আচ্ছা, তো আমার সাথে করতে পারেন, মানে স্বর ধ্বনি দিয়ে আমি শেষ করবো আর কি। হ্যাঁ, নিশ্চয়ই। এটা একটা প্র্যাকটিস করা যায় দীর্ঘ সময় আপনার, মানে আপনি এমনটাই প্রস্তুত করেছেন নিজেকে। ও অবাক হচ্ছিলাম যতক্ষণ ধরে প্রশিক্ষণ দিতে দিতে নিজে করতে করতে এরকম একটা তৈরি হয়ে যায় আর কি। সত্যিই তাই। এবং আসলে আপনি যে আজকে একজন সফল মানুষ, সফল আবৃত্তিকার, সংগঠক, এটার পিছনেও কিন্তু আপনার একটা প্রস্তুতি আছে সেই শৈশব থেকেই। আমরা সেই শৈশবে ফিরে যেতে চাই। একদম সাগর পাড়ের মানুষ আপনি। হ্যাঁ, একদম সাগর পাড়ের মানুষ। আমার পশ্চিমে বঙ্গোপসাগর, পূর্বে শঙ্খ নদী। আচ্ছা। তো এরকম সমন্বয় খুব কম হয়। এটা হচ্ছে মানে প্রাকৃতিক সৌন্দর্যের কথা বললাম, সেই সাথে এটার যে দহন, এটার যে ভাঙন, মানে সাগর যে মানুষকে নিঃস্ব করে দেয়, তো সেই রকম মানে একটা নিশ্চয়তার শিকার আমরা। সেটা হচ্ছে 1991 সালে যে ঘূর্ণিঝড়, সেই ঘূর্ণিঝড়ের সময় আমাদের উপকূলীয় অঞ্চলের সব কিছু লন্ডভন্ড হয়ে গেছে, অনেক প্রাণহানি ঘটেছে, এবং আমরা একদম তীরবর্তী অঞ্চলের মানুষ। আমাদের যে ভিটা ছিল, শৈশবের যে ভিটা ছিল, সেই ভিটাটাও চলে গেছে পুরোটা। খুবই দুঃখজনক। এটা হচ্ছে সাগর পাড়ের মানুষ হিসেবে বললাম। আবার যে প্রকৃতি এবং এই যে কাব্য চর্চা বা আমার যে সাংবাদিকতা পেশায় আসা, সবকিছু আমাকে আবার ওই প্রকৃতি সহযোগিতা করেছে। আর সেই সঙ্গে আমি বলবো আমি যে স্কুলে পড়ালেখা করেছি, এসএসসি আগে 7ম কি 8ম শ্রেণীতে থাকা অবস্থায় আমাদের একজন শিক্ষক মোহাম্মদ ইউনুস চৌধুরী স্যার ইংরেজি গ্রামার পড়াতেন, কিন্তু উনি লেখালেখি করতেন, কবিতা লিখতেন। তো একদিন উনি ওই ক্লাসে মানে আমাদেরকে অনেকটা খুব আক্রোশ করে বলছে, তোমরা কি ধরনের পড়ালেখা করো ছাত্রছাত্রী, কখনো কোনো কিছু তো লিখতে দেখি না। হ্যাঁ,
আমরা কত লিখেছি, এখনো লিখি, এরকম বলছেন। কবিতা লেখার কথা বলছেন মূলত। আচ্ছা। তো ওই দিনই বাড়িতে গিয়ে সন্ধ্যার সময় হঠাৎ করে স্যারের বিষয়টা আমার মাথায় ছিল। সন্ধ্যার সময় আমার ভেতর থেকে মানে একটা ছড়া কবিতা, আচ্ছা। এটা আমি অবাক হয়ে পড়ে আমি যখন মানে আবৃত্তি শিখছি বা শিখেছি এবং শিখাচ্ছি সব মিলে, তো ওইটা স্বরবৃত্ত ছন্দে চমৎকার একটা কবিতা পড়ে দেখছি, এটা স্বরবৃত্ত ছন্দ, ছন্দ তো তখন জানতাম না। কিন্তু যখন লিখেছি তখন এটা কোনো না জেনে লিখেছি। এটা হচ্ছে নদীর পাশে বাড়ি আমার, নদী ভালোবাসি, বিকেল ঘনে সন্ধে হলে বাড়ি ফিরে আসি। এরপরে পরে আরো কিছু শব্দ। তো এইভাবে প্রথম কবিতা দিয়ে সপ্তম শ্রেণীতে আমার যাত্রা শুরু। সাকিব, প্রথম কবিতা শোনার পরে কিন্তু আমার ইচ্ছে করছে একটা পুরো কবিতা শোনার। নিশ্চয়ই নিশ্চয়ই, আমরা একটু কবিতা শুনতে চাই। আমি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তার একটা চমৎকার ছোট্ট কবিতা আছে, সেটি হচ্ছে বাংলাদেশের ষড়ঋতু নিয়ে লেখা। আচ্ছা। কম কথায় আমাদের ষড়ঋতুর যে বৈচিত্র্য, সেই বৈচিত্র্যটা তিনি এই কবিতায় নিয়ে এসেছেন। বাংলাদেশ। আচ্ছা, আমি এই কবিতাটা শুরুতে করছি। নমো 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 বাংলাদেশ মম, চিরমনোরম চিরমধু, বুকে নিরবধি বহে শত নদী, চরণে জলধি বাজে নূপুর। নমো 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 বাংলাদেশ মম, চিরমনোরম চিরমধুর, বুকে নিরবধি বহে শত নদী, চরণে জলধীর বাজে নূপুর। নমো 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 বাংলাদেশ মম, চিরমনোরম চিরমধুর। শিয়রে গিরিরাজ হিমালয় প্রহরী, আশিসি মেঘবাড়ি সদা তার পরে ঝরি। যেন উমার চেয়ে এ আদরিনী মেয়ে, উড়ে আকাশ ছেয়ে মেঘ চিকুর। নমো 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 বাংলাদেশ মম, চিরমনোরম চিরমধুর। গ্রীষ্মে নাচে বামা কাল বৈশাখী ঝরে, সহসা বরসাতে কাঁদিয়া ভেঙে পড়ে। শরতে হেসে চলে সে ফালিকা তলে, গাহিয়া আগমনী গীতিবিধুর। নমো 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 বাংলাদেশ মম, চিরমনোরম চিরমধুর। হরিত অঞ্চল হেমন্তে দোলায়, ফেরে সে মাঠে মাঠে শিশির ভেজা পায়ে। শীতের অলস বেলা পাতা ঝরার খেলা, ফাগুনে পরে সাজ ফুলবধূর। নমো 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 বাংলাদেশ মম, চিরমনোরম চিরমধুর। এই দেশের মাটি জল ও ফুলে ফলে, যে রস যে সুধা নাহি ভূমণ্ডলে। এই মায়ের বুকে হেসে খেলে সুখে, ঘুমাবো এই বুকে স্বপ্নাতুর। নমো 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 বাংলাদেশ মম, চিরমনোরম চিরমধুর। কি চমৎকার মাসুক না? আমি একটু গুনগুন করছিলাম, তুমি শুনছিলে কিনা? খুব ভালো লাগছিল যেগুলো। নজরুল খুব সম্ভবত এটাতে সুরও করেছিলেন। এটা আমরা ছোটবেলায় গান আকারেও শিখেছিলাম। আজকে আমার পুরোটা সুর মনে পড়ছিল না, কিন্তু ভীষণ রকম সেই শৈশবে ফিরে গিয়েছিলাম এবং খুব চমৎকার ছিল, ভীষণ সুন্দর। আপনার সম্পর্কে একটু দর্শকদেরকে আমরা জানাবো ছোট্ট করে, তারপরে আপনার কাছে আবার ফিরতে চাই মাসুক। নিশ্চয়ই। প্রিয় দর্শক, 90 দশকে ফারুক তাহের চট্টগ্রামের সাংস্কৃতিক সংগঠন ত্রিতরঙ্গের সাথে যুক্ত হয়ে আবৃত্তি চর্চা শুরু করেন। পরবর্তীতে ঢাকায় শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করে দেশ বরেণ্য আবৃত্তি শিল্পীদের সান্নিধ্য লাভ করেন। ত্রিতরঙ্গ আবৃত্তি দলের প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালনকালে তার গ্রন্থনায় নির্মিত রক্তের দামে কিনেছি স্বদেশ ব্যাপক প্রশংসা অর্জন করেন। আন্তর্জাতিক পরিসরেও তিনি নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। কলকাতা এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আন্তর্জাতিক কবিতা উৎসবে অংশ নিয়ে আবৃত্তি পরিবেশন করেছেন তিনি। 2003 সালে ফারুক তাহের নিজ উদ্যোগে প্রতিষ্ঠা করেন উচ্চারক আবৃত্তি কুঞ্জ নামের একটি সংগঠন।
এই সংগঠনের মাধ্যমে তিনি আবৃত্তি চর্চার বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। আবৃত্তি পরিবেশনের পাশাপাশি তিনি নিয়মিত গ্রন্থনা এবং নির্দেশনার কাজও করে যাচ্ছেন। 2011 সালে তিনি চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে আবৃত্তি প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন। পাশাপাশি তিনি আবৃত্তি শিল্পী সংসদের যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তাকে আমরা জানছিলাম অল্প করে, আবারও ফিরে যাচ্ছি তার কাছেই। স্যার, এত সমৃদ্ধ আপনার যাত্রা এবং এত কিছুর সাথে সংযুক্ত, খুবই লোভনীয় একটা জায়গায় আছেন আপনি। আমরা আসলে আপনার শৈশব থেকে আপনাকে জানতে চাই, ছোটবেলাটা কেমন ছিল? আমরা অনেক ভাই বোন, জি, পিটুপিটি বড় হয়েছি, ঝগড়াঝাটি, তারপর দুরন্তপনা ছিল। জি। আচ্ছা, তো সব মিলেই বাবার কড়া শাসনের মধ্য দিয়ে বেড়ে ওঠা। আমরা সমুদ্র পাড়ের মানুষ, কিন্তু ছোটবেলায় সমুদ্রে আমরা কখনো নামতে পারিনি বাবার আচ্ছা। ভয়ে। একদম তীরবর্তী অঞ্চল, কিন্তু চরে কখনো নামতে দেয়নি। আচ্ছা, অন্য ছেলেদের সাথে খুব বেশি মিশতে দেয়নি কখনো। তো এইভাবেই বেড়ে ওঠা। তো একটা পর্যায়ে আমরা যখন এসএসসি পাশ করি, তখন শহরের দিকে চলে আসা। তখন নাগরিক জীবনের সাথে সংযুক্ততা। এরপরে তো কলেজ জীবনে এই তো আমি সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত, সংস্কৃতিক চর্চার সঙ্গে যুক্ত, এবং পাশাপাশি আমি তখন থেকে ফ্রিল্যান্স সাংবাদিকতাই শুরু করি। আচ্ছা, যেটা কলেজ জীবন। এটা কলেজ জীবনে। আচ্ছা। হ্যাঁ। তারপরে কলেজ জীবন যখন শেষ হয়েছে, তখন 2003 সাল, আমি 95 থেকে লেখালেখি শুরু করেছি। এবার এটাকে আমি পেশা হিসেবে নিব, সেই স্যারের যে বক্তৃতা, সেই ক্লাসের বক্তৃতায় আমার মাথায় ঢুকে গেছে আমি বড় হয়ে সাংবাদিক হব। এবং সেই প্রতিজ্ঞা থেকে আমি কখনো সরে আসিনি। পারিবারিক চাপ ছিল, পড়ালেখা শেষ যখন করেছি বা ডিগ্রি যখন পাশ করেছি, তখন কোনো একটা কাজে ইনভলভ হওয়ার জন্য চাপ ছিল। আচ্ছা, কিন্তু আমি হইনি। আমি ওই লেখালেখি চালিয়ে যেতাম। ফ্রিল্যান্স হিসেবে লিখলে তখন আমাদের লোকাল দুটো পত্রিকা, দৈনিক আজাদি, পূর্বকুন, এই দুটোতে বের। আর ভোরের কাগজ তখন খুব ভালো পত্রিকা বাংলাদেশে। ভোরের কাগজ একটা আঞ্চলিক পাতা ছিল, চলমান চট্টগ্রাম। এই আঞ্চলিক পাতায় লিখলেও আমরা টাকা পেতাম। এইভাবে করে করে বড় হচ্ছি। 2003 সালে আমার চাকরির সুযোগটা আসে একটা দৈনিক পত্রিকা থেকে, চট্টগ্রামের একটা দৈনিক থেকে। আমি 2003 সালে চাকরি জীবন শুরু করেছি, এবং 2003 সালে আমি আমার উচ্চারক আবৃত্তি কুঞ্জ গঠন করেছি, প্রতিষ্ঠা করেছি। কিন্তু আপনি কালচারালি যুক্ত হলেন তো একদম শৈশব থেকেই। হ্যাঁ, শৈশব থেকে। আচ্ছা, সেটা কি মানে কোনো শিক্ষক? হাই স্কুলের শিক্ষকের কথা বললাম। আমি যখন প্রাইমারিতে পড়ি, ওই স্যারের নামটা আমি আজকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব। ক্লাস 5-এ যখন পড়ি, উনি রাখাল চন্দ্র দাস। রাখাল স্যার ওই বার্ষিক স্কুলের একটা অনুষ্ঠান হতো, কালচারাল প্রোগ্রাম এবং ক্রীড়া প্রতিযোগিতা হতো। তো স্যার কি করলেন, একটা নিজে দেশাত্মবোধক গান লিখলেন এবং ওইটাতে সুর দিলেন, এবং আমাদের কয়েকজনকে মানে বাছাই করে বলছে এটা বৃন্দ ভাবে করার জন্য, সম্ভবত কণ্ঠে। দেশের মাটি খাঁটি সোনা, এই কথাটি ভুলো না, করো বাঙালি ভাই দেশের সাধনা। কথাগুলো মনে আছে একটু। আচ্ছা, এই কথাগুলো ক্লাস 5-এ তখন। তো তখন থেকে ওই গান দিয়েই শুরু। এরপরে যখন আমরা হাই স্কুলে উঠলাম, ক্লাস 6 থেকে আমি একেবারে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আমি বার্ষিক অনুষ্ঠানে গানই করতাম নিয়মিত। আমি হারমোনিয়াম বাজাতে পারতাম না, গান শিখি নাই কখনো, কিন্তু সবাই বলতেন গলায় সুর আছে, সেই কারণে। তার মানে সেই উৎসাহেই আপনি গানটাকে ধরে ফেললেন। গান। এবং গানটা যখন শেখার জন্য আমি একটা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হলাম, সেই ত্রিতরঙ্গে আমি গেলাম কিন্তু গান শেখার জন্য। আচ্ছা। তো বললেন, ওস্তাদ মশাই বললেন, প্রথম ক্লাসের পরে প্রত্যেকে হারমোনিয়াম লাগবে বাসায়। শুধু সপ্তাহে একদিন এসে এখানে প্র্যাকটিস করলে হবে না, বাসায় হারমোনিয়াম থাকতে হবে, চর্চা করতে হবে। আর বাসায় যদি হারমোনিয়াম না থাকে, এখানে আর ক্লাসে এসো না। তো তখন 1,500 টাকা 2,000 টাকা দিয়ে ভালো মোটামুটি মানে হারমোনিয়াম পাওয়া যেত। আচ্ছা, আমি বলছি 1995 সালের কথা, 96 সালের কথা, এরকম। এখন ঘরে তো ওইভাবে হারমোনিয়াম কিনে দিবে না। তারপর এবং ওই 2,000 টাকা অনেক টাকা তখন। তো একটা সময়ে গিয়ে আমি ওই সংগঠনের বিভিন্ন শাখা ছিল, গান ছিল, আবৃত্তি ছিল, নাটক ছিল, নৃত্য ছিল, চারুকলা ছিল। আমি যেহেতু কবিতার প্রতি মানে কি বলবো আকৃষ্ট, তো সেই কারণে আমি ওই আবৃত্তিতে ভর্তি হয়ে গেলাম। আচ্ছা। এবার গানটা কিন্তু কণ্ঠে থেকে আর যায়নি, মন থেকেও যায়নি,
সে কারণে গানটা ধরে রাখলাম এবং শুরুটা হলেও তো গান দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর এই আবৃত্তি চর্চার সঙ্গে আমি ওতপ্রোতভাবে জড়িয়ে পড়লাম। আর গানটা শেখা হয়নি, অনেক বয়স পরে হারমোনিয়াম কিনেছি বাসায়, নিজে বানিয়েছি অনেক টাকা খরচ করে, কিন্তু আর এখন আর সময় দিতে পারি না। আমার একজন ওস্তাদ জি কামাল স্যার, মুস্তাফা কামাল স্যারের কাছে আমি বছর দুয়েক শিখেছি, কিন্তু সেটিকে যে শিখা বলে ওইভাবে আর করতে পারছি না। কিন্তু ভালোবাসাটা রয়ে গেছে, নিজের ভালোবাসাটা জন্য রয়ে হলেও গেছে। করা হয়। তো আমরা গল্পে আগাতে চাই, তার আগে আরো একটা কবিতা শুনতে চাই। আচ্ছা, আমি গানের কথা বললাম, জি। গান দিয়ে শুরু করি। মানে এই কবিতার শুরুতে আমি একটা গান জি। করি। এই কবিতার কথা থেকেই জীবনানন্দ দাশের সহজ কবিতাটা। আমার এ গান শুনিবে না কোনোদিন তুমি এসে, আজ রাতে আমার আহ্বান ভেসে যাবে পথের বাতাসে, তবু হৃদয়ে গান আসে, গান আসে, আমার এ গান। আমার এ গান কোনোদিন শুনিবে না তুমি এসে, আজ রাত্রে আমার আহ্বান ভেসে যাবে পথের বাতাসে, তবু হৃদয়ে গান আসে। ডাকিবার ভাষা তবু ভুলি না আমি, তবু ভালোবাসা জেগে থাকে প্রাণে, পৃথিবীর কানে নক্ষত্রের কানে তবু গায় গান, কোনোদিন শুনিবে না তাহা জানি আমি, আজ রাত্রে আমার আহ্বান ভেসে যাবে পথের বাতাসে, তবু হৃদয়ে গান আসে। তুমি জল, তুমি ঢেউ, সমুদ্রের ঢেউয়ের মতন তোমার দেহের বেগ, তোমার সহজ মন ভেসে যায় সাগরের জলের আবেগে। কোন অন্ধকারে জানে না সে, কোন ঢেউ তারে অন্ধকারে খুঁজেছে কেবল, জানে না সে। রাত্রির সিন্ধুর জল, রাত্রির সিন্ধুর ঢেউ, তুমি এক, তোমারে কে ভালোবাসে, তোমারে কি কেউ বুকে করে রাখে? জলের আবেগে তুমি চলে যাও, জলের উচ্ছ্বাসে পিছে ধুধু জল, তোমারে যে ডাকে তুমি শুধু একদিন এক রজনীর মানুষের মানুষের ভিড়। তোমারে ডাকিয়া লয় দূরে, কত দূরে, কোন সমুদ্রের পারে, বনে মাঠে, কিংবা যে আকাশে জুড়ে উল্কার আলেয়া শুধু ভাসে, কিংবা যে আকাশে কাস্তের মতো বাঁকা চাঁদ জেগে উঠে, ডুবে যায় তোমার প্রাণের স্বাদ তাহাদের তরে। যেখানে গাছের শাখা নড়ে শীত রাতে মরার হাতের সাদা হাড়ের মতন, যেখানে বন আদিম রাত্রির ঘ্রাণ বুকে লয়ে অন্ধকারে গাহিতেছে গান, তুমি সেইখানে নিঃসঙ্গ বুকের গানে নিশীথের বাতাসের মতো একদিন এসেছিলে, দিয়েছিলে এক রাত্রি দিতে পারে যত। চমৎকার, ভীষণ সুন্দর স্যার। আপনি আপনার বিশ্ববিদ্যালয় জীবনের কথা বলছিলেন, সে সময় চর্চাটা আসলে কিভাবে ত্বরান্বিত হলো সামনের দিকে? আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, বা বিশ্ববিদ্যালয় বলতে আমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়িনি, আমি মাস্টার্সটা প্রিলি করেছি চট্টগ্রাম কলেজ থেকে। আচ্ছা আচ্ছা। কলেজ পর্যন্ত আমাদের দৌড়। তো আমি কলেজে যখন পড়ি তখন থেকে তো একেবারে মানে খেয়ে না খেয়ে সংগঠন। এইভাবে আমি 2003 পর্যন্ত ধরতে গেলে আমি ত্রিতরঙ্গের সঙ্গে যুক্ত ছিলাম। আমাদের একটা বিশাল টিম ছিল, বন্ধু বান্ধবের সার্কেল ছিল। আজকে ধরতে গেলে সবাই প্রতিষ্ঠিত, সবাই একেবারে এ টু জেড বলতে গেলে ওই সময়ের সবাই একেবারে স্ব অবস্থানে খুব প্রতিষ্ঠিত হয়েছেন। আমাদের সিনিয়র বন্ধুরা ছিলেন, 2-3 বছর 4 বছর সিনিয়র, কিন্তু এখনো পর্যন্ত সেই বন্ধুত্বটা
খুব ঘনিষ্ঠভাবেই রয়েছে। বাহ। এরপরে আমি তো 2003-এ উচ্চারক নিজের হাতে প্রতিষ্ঠা করলাম, সাথে আমাদের আরো 2-3 জন বন্ধু বান্ধব ছিল। এইভাবে করতে করতে নিজের কাঁধে নিয়ে সংগঠন চালিয়ে যাওয়া। স্যার, উচ্চারকটা আপনি কখন করলেন? 2003-এর 3 জানুয়ারি। আচ্ছা, কিন্তু তারও আগে যদি আমরা একটু বলি যে আপনি যখন ত্রিতরঙ্গের সঙ্গে ছিলেন, তারপর আপনি দেশ বরেণ্য বেশ কিছু আবৃত্তি শিল্পীর সঙ্গেও আপনার একটা যোগসাজশ হয়েছে। একটু তাদের সেই সময়ের কথা যদি একটু ওটা 2000 সালে আসে। জি, 2000 সালে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ এবং শিল্পকলা একাডেমি ঢাকা 12 দিনের একটি দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ কোর্স করিয়েছে। 12 দিনের একেবারে আবাসিক ধরতে গেলে। তো 2000 সালে আমি চট্টগ্রাম থেকে আমাদের 4-5 জন মানে এসেছিলাম বিভিন্ন সংগঠনের প্রতিনিধি হয়ে, আমি এসেছিলাম ত্রিতরঙ্গের প্রতিনিধি হয়ে। আচ্ছা। তো ওই 12 দিনের যে অর্জন, সেটা আমার জীবনে একটা বড় অর্জন আমি বলবো। আমি সেখানে যাদেরকে পেয়েছি সবগুলো কিংবদন্তি তুল্য মানুষ। মুস্তাফা নুরুল ইসলাম স্যার, ওয়াহিদুল হক স্যার, আমাদের আব্দুল আবু সাইদ স্যার আমাদের ক্লাস নিয়েছেন। তারপরে এরকম অসংখ্য মানুষজন। এবং আমাদের সার্টিফিকেট বিতরণের দিন প্রধান অতিথি ছিলেন আমাদের আরেকজন বাংলাদেশের বরেণ্য কবি শামসুর রাহমান। শামসুর রহমানের হাত থেকে আমরা সার্টিফিকেটটা নিয়েছিলাম। দারুণ একটা। তো ওই সময়ে আমাদের বয়সী বা কত, এরকম একটা মানে ইয়াতে পাওয়া, সান্নিধ্য পাওয়া, তাদের ক্লাস সরাসরি করে, এটা আমাকে বেশ উপকারে এসেছে আমার জীবনে। স্যার, তাহলে অভিনয়টা আপনি কখন করলেন যদি একটু জানি? আমি ওই ত্রিতরঙ্গ আবৃত্তির দলের পাশাপাশি, ত্রিতরঙ্গ বললাম যে ওখানে নাটকের দল ছিল। আচ্ছা। নাটকের দলের ওখানে যিনি নাটকের নির্দেশক হিমেল ইসহাক, তিনিও মিডিয়া লাইনে আছেন, বর্তমানে ঢাকায় আছেন, তিনি এখনো নাটক বানাই। আচ্ছা। পরিচালক নাটকের। তো তিনি আমাকে বললেন যে মানে তার চরিত্রের প্রয়োজনে আমি আইনুন বিবির পালা এরকম একটি নাটকের কথা মনে আছে, ওই নাটকে আমি ছোট ছোট কয়েকটা রোল করেছি। আর একটা মুক্তিযুদ্ধের একটা নাটক, মঞ্চ নাটক, তো ওইটা তো আমি একটু করে ভূমিকায় রেখেছি। তবে অভিনয় আমাকে সেভাবে কখনো টানে, আমি সে কারণে আর দীর্ঘায়িত করিনি। অভিনয় টানিনি, কিন্তু আপনি নাটক লিখেছেন। আমি নাটক লিখেছি, আমি টেলিভিশনের জন্য নাটক লিখেছি। তো সেটাও নাটক করার আগের ঘটনা নাকি পরের ঘটনা? এটা পরের ঘটনা। আচ্ছা, পরের ঘটনা। জি জি, পরের ঘটনা। সেটা আমি যেহেতু সমুদ্র পাড়েরই মানুষ এবং আমার জীবনে ওই সমুদ্র, নদী, পাহাড়, প্রকৃতি এগুলোর একটা প্রভাব আছে। তো সমুদ্র জীবনের পাড়ের মানুষের যে জীবিকা, মৎস্য শিকার করে তো তারা চলে, তো ওখানে টানা পোড়েনটা তো একদম কাছের থেকে দেখা। আমি ওরকম একটা কাহিনী নিয়ে নাটক লিখেছিলাম, জোয়া। ওটা আমার এক সিনিয়র ভাই, তিনিও ত্রিতরঙ্গ করতেন এক সময়, তিনি ত্রিতরঙ্গ নাট্য দলের সাধারণ সম্পাদক ছিলেন। আচ্ছা। তো তিনি আমাদের ঢাকায় এসে তিনি নাটকের নির্মাণের কাজ শুরু করলেন। প্রথমে সহকারী হিসেবে ছিলেন, উত্তম গুহের সাথে দীর্ঘদিন কাজ করেছেন। আচ্ছা। আমার ভাই তিনি মারা গেছেন, গত 4-5 বছর আগে মারা গেছেন হঠাৎ করে। তো তিনি সেটি নির্মাণ করেছেন। 21 টেলিভিশনে সেটি বিশেষ নাটক হিসেবে এক পূজায় প্রচারিত হয়েছে। 2005-এ আমরা বোধহয় এটা নির্মাণ করেছি, 2008-এ বিশেষ নাটক হিসেবে প্রচার হয়েছে। এরপর দীর্ঘ বিরতি দেওয়ার পরে আমি আরো একটা নাটক চট্টগ্রাম টেলিভিশনের জন্য লিখেছি। সেটির নির্দেশনা দিয়েছেন সেই ত্রিতরঙ্গের নাট্য দলের সভাপতি, যিনি বললাম হিমেল ইসহাক, যিনি এখনো নাটক নিয়ে আছেন। তিনি, তার জীবিকাই হচ্ছে নাটক করা, নাটক বানানো। ইসহাক ভাই সেটি নির্মাণ করেছেন। দৈজ্জা, নাটকের নাম দৈজ্জা, মানে সাগর বা সমুদ্র। সেটি স্পট কিন্তু আবার পটভূমি কিন্তু আমার এলাকা, এবং দুটোই দৃশ্যায়ন হয়েছে ওখানেই, আনোয়ারা গহিরাতে। আপনি শুরুতেই বলছিলেন যে প্রকৃতি কখনো ভেঙে দেয়, কখনো গড়ে দেয়। ভেঙে দেওয়ার পাশাপাশি আমার মনে হয় আপনাকে বিশেষ করে খুব শক্তভাবেই গড়ে দিয়েছে। আমাকে গড়েছে আমি বলবো। আবৃত্তি, লেখালেখি, অভিনয়, কোনো মানে সংস্কৃতি অঙ্গনের বেশ কিছু জায়গায় চেষ্টা করা, আসলে কোনো কিছু যে একেবারে সফলভাবে কিছু করেছি সেটা, শিল্প চর্চা বা সেই বোধটা আসলে নিজের মধ্যে আসলে তৈরি হয়েছে। আমরা আরো একটা কবিতা শুনি আপনার কণ্ঠে, তারপর আবার গল্পে যাব।
সংগ্রামের কথা, জি জীবনটাই সংগ্রামের, বা আমাদের দেশ, আমাদের সমাজ সবকিছুই সংগ্রাম। সুকান্ত ভট্টাচার্যের একটা কবিতা, আমরা এসেছি। তো এই কবিতাটা আমি একটু করতে চাই। কারা যেন আজ দোহাতে খুলেছে, ভেঙেছে খিল, মিছিলে আমরা নিমগ্নতায় দোলে মিছিল। দুঃখ যুগের ধারায় ধারায় যারা আনে প্রাণ, যারা তা হারায়, তারাই ভরিয়ে তুলেছে ছাড়ায় হৃদয় বিল। তারাই এসেছে মিছিলে, আজকে চলে মিছিল। তারাই এসেছে মিছিলে, আজকে চলে মিছিল। কে যেন ক্ষুব্ধ ভোমরার চাকে ছুঁড়েছে ঢিল, তাই তো দগ্ধ ভগ্ন পুরনো পথ বাতিল। আশ্বিন থেকে বৈশাখে যারা হাওয়ার মতন ছোটে দিশাহারা, হাতের স্পর্শে কাজ হয় সারা কাঁপে নিখিল। তারা এলো আজ দুর্বার গতি চলে মিছিল। তারা এলো আজ দুর্বার গতি চলে মিছিল। আজকে হালকা হাওয়ায় উড়ুক একক চিল, জনতরঙ্গে আমরা ক্ষিপ্ত ঢেউ ফেদিল। উধাও আলোর নিচে সমারোহ, মিলিত প্রাণের একই বিদ্রোহ। ফিরে তাকানোর নেই ভীরুমুহ কি গতিশীল। সবাই এসেছে তুমি আসনিকে ডাকে মিছিল। সবাই এসেছে তুমি আসনিকে ডাকে মিছিল। একটি কথাই ব্যক্ত চেতনা আকাশে নীল, দৃষ্টি সেখানে তাই তো পদধ্বনিতে মিল। সামনে মৃত্যু কবলিত দ্বার, থাক অরণ্য, থাক না পাহাড়, ব্যর্থ নোঙর নদী হব পার খুঁটি শিথিল। সবাই এসেছে তুমি আসনিকো ডাকে মিছিল। সবাই এসেছে তুমি আসনিকো ডাকে মিছিল। সবাই এসেছে তুমি আসনিকো ডাকে মিছিল। কি অসাধারণ, তাই না? চমৎকার। আমি একটু জানতে চাই যে আমরা তো জানি যে গানে একটা তালের বিষয় থাকে, লয়ের বিষয় থাকে, কবিতায় কি কখনো কখনো এটা হতে পারে? আচ্ছা, অবশ্যই, একটু শুনতে চাই স্যার। ছন্দ আর তাল লয়, লয়ও তিন প্রকার, ধীর লয়, মধ্য লয় আর দ্রুত লয়। জি তো ছন্দ কিন্তু প্রধান ছন্দ তিন প্রকার বাংলা, এর বাইরে আরো অনেক ছন্দ আছে। আচ্ছা, তো ছন্দেরও কিন্তু গতি তিনটা। আচ্ছা যেমন স্বরবৃত্ত ছন্দ, স্বরবৃত্ত ছন্দের গতি হচ্ছে খুব দ্রুত, চটুল, এটাকে বলে সুরে সুরে চলে। এরপরে মাত্রাবৃত্ত ছন্দ, এটা হচ্ছে ধীর, ধীর নয় মধ্য, ওটা হচ্ছে লাফিয়ে লাফিয়ে চলে, লাফ দিয়ে লাফ দিয়ে বলে। হ্যাঁ, আর হচ্ছে ধীর লয়, ওটা হচ্ছে আমরা যে কথা বলি, ওইটাকে বলে স্বরবৃত্ত, মধ্যবৃত্ত আর মাত্রাবৃত্ত আর অক্ষরবৃত্ত। অক্ষরবৃত্ত হচ্ছে অক্ষরবৃত্তে মানুষ স্বাভাবিক কথাগুলো বলে, এবং অক্ষরবৃত্ত ছন্দের কবিতাগুলো হয় একটু দীর্ঘ, এবং ওটাকে গ্যাপ দিতে হয় অনেক পরে, কথার মতো, কাহিনীর মতো। আচ্ছা আচ্ছা, তোমরা যেখানে সারাতে চলে যাও, আমি এই বাংলার পারে রয়ে যাব। এটা হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দ। আচ্ছা, আর মাত্রাটা? মাত্রাটা হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে, উঁকি মারে আকাশে, মনে সাদ কালো মেঘ ফুরিয়ে যায়, একেবারে উড়িয়ে যায়। এটা হচ্ছে মাত্রাবৃত্ত। আর স্বরবৃত্ত ছন্দে সবাই জানেন, আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যায়, ফুলের মালা গলায় দিয়ে মামা বাড়ি যায়, ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ, পাকা জামের শাখায় উঠে রঙিন করি মুখ। সুর আছে, ওটা আছে তাল, মানে লাফিয়ে লাফিয়ে চলে। এইটা হচ্ছে কবিতার তো অবশ্যই তাল লয় ছন্দ সুর আছে। চমৎকার স্যার, আপনার প্রত্যেকটা পরিবেশনা এত সুন্দর, আমরা মুগ্ধ হচ্ছি বারবার। স্যার, আপনার রক্তের দামে কিনেছি স্বদেশ আপনার প্রথম গ্রন্থনা, সেটা নিয়ে একটু শুনি। এটা কি ত্রিতরঙ্গেরই প্রোডাকশন ছিল? আচ্ছা, এটা আমার প্রথম গ্রন্থনা, এবং স্ক্রিপ্টটা বেশি বড় নয়, কিন্তু আমরা যখন আসলে কলেজ জীবনে পড়ছি বা সংস্কৃতি যখন ধারণ করছি, তখন সাথে সাথে আসলে দেশটাকেও ধারণ করছি। অবশ্যই, হ্যাঁ, একেবারে শৈশব থেকে দেশকে নিয়ে ভাবা, দেশকে নিয়ে চিন্তা করা, দেশকে ভালোবাসা। তো আবার আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস আমরা মানে শুনে বা অধ্যয়ন করে করে বড় হচ্ছি। তো রক্তের দামে কিনেছি স্বদেশ, আমাদের মুক্তিযুদ্ধ রক্ত দিয়ে কেনা, আবার আমাদের ভাষাটা রক্ত দিয়ে কেনা। তো ওখানে ভাষার কথাও এসেছে, মুক্তিযুদ্ধের কথা এসেছে, এবং সেইভাবে বিভিন্ন কবির কবিতা দিয়ে রক্তের দামে কিনেছি স্বদেশ স্ক্রিপ্টার গ্রন্থনা করা আমার। আচ্ছা, এটা প্রথম। এরপরে আমার দ্বিতীয় স্ক্রিপ্ট বলা যায় উচ্চারকে আসার পরে, ওইটাও হচ্ছে
রক্ত সন্ত্রাস এবং দীর্ঘশ্বাস স্ক্রিপ্টের নাম। হ্যাঁ, সময়কে ধারণ করা। যখন যে সময় পরিবেশ, রাজনৈতিক পরিবেশ বা আমাদের দেশের পরিবেশ যখন যেভাবে থাকে, সেইভাবে কথাগুলোকে আমি কবিতার মাধ্যমে বা কথার মাধ্যমে প্রযোজনে নিয়ে আসি। আচ্ছা স্যার, আপনি উচ্চারক গঠন করলেন এবং একই সাথে একজন সংগঠকের জন্মও হলো আমি বলবো, কারণ এর আগে আপনি যে সংগঠনে ছিলেন সেটা আপনার নিজের ছিল না। এখানে একদম স্বাধীনভাবে কাজ করতে পারবেন, অনেকগুলো সুবিধা আছে। কিন্তু একজন সংগঠকের জায়গা থেকে জানতে চাই যে একটা নতুন সংগঠন করার আগে কিছু তাগিদ থাকে, সেটা সবসময় পজিটিভ হয় তা নয়, নেগেটিভ অভিজ্ঞতাও থাকে। আপনার ক্ষেত্রে কি হয়েছিল? আমার ক্ষেত্রে আমার যেহেতু অভিজ্ঞতা ছিল সংগঠন করার, এবং যে সংগঠন করেছি সেই সংগঠনের একটা পর্যায়ে গিয়ে তো আমাকে দায়িত্ব পালন করতে হয়েছে অনেকগুলো, এবং আমি অনুষ্ঠান নিয়ে ভাবতাম, অনুষ্ঠানের কাঠামো নিয়ে ভাবতাম, আঙ্গিক নিয়ে ভাবতাম, অনুষ্ঠানের আর্থিক দিকটাও ভাবতাম। তো সব মিলে এই ভাবনা থেকে সংগঠন করা, এবং আমাকে আমার সেই সময়ের বন্ধুরা আমাকে সহযোগিতা করেছে। আচ্ছা। এবং নামকরণ থেকে শুরু করে আমার রিহার্সেল করার যে জায়গা, সেই জায়গাগুলো বের করা। মানে তখন তো আর আমি তো তখন চিতরঙ্গের মতো বা যে সংগঠন, ওটা আমাদের একটা ভবনের একটা বিশাল 2টা রুম ছিল, তো ওইভাবে তো এই সুযোগ আর আমি পাবো না। আমরা তখন একেবারে ইয়াং, ছোট ধরতে গেলে। তো সেইভাবে আমরা বন্ধুরা সহযোগিতা করেছে, এবং আমরা বলবো আমি সেই সাংগঠনিক দক্ষতা অর্জন করেছিলাম সেই ত্রিতরঙ্গ থাকা অবস্থায়, এবং সেটি আমি উচ্চারক যখন গঠন করি, এবং আমার আত্মপ্রকাশ অনুষ্ঠান যখন হয় 2003-এর আগস্ট মাসে, জি, তো তখন কিন্তু দেখেছি আমার প্রথম অনুষ্ঠানে অনেক লোকের সমাগম হয়েছে। জি, শিল্পকলা একাডেমির মূল হলে হয়েছে, এবং সে আত্মপ্রকাশ অনুষ্ঠানটাও একটা চমক আছে। চমকটাকে আমি একটু করে বলি। আমরা স্ক্রিপ্ট করে সাধারণত কবিতাকে গ্রন্থনা করে এই করে বা একটা ইতিহাস ঐতিহ্যকে ধরে। ওইবার আমরা করেছিলাম কি, তখন ইরাক যুদ্ধ চলছে, কিন্তু হ্যাঁ, ইরাক যুদ্ধ চলছে, বোমা হামলা হচ্ছে। আমেরিকান এক কবি একটা কবিতা লিখেছেন, কবির নামটা আমি ভুলে গেছি। এটা অনুবাদ করে বাংলাদেশের সম্ভবত তখনকার কোন একটা পত্রিকায় ছাপা হয়েছে। কবিতাটার নাম গ্রাস। এই গ্রাস কবিতা আমেরিকান কবি, এবং আমেরিকার বিরুদ্ধে বা আমেরিকার টোটাল রাজনৈতিক যে প্রেক্ষাপট, অতীতের সবকিছু একটা কবিতায়, দীর্ঘ কবিতায় চলে আসছে। তো ওই কবিতাটার প্রথম কয়েকটা লাইন হচ্ছে কি, যখন আমাদের জন্ম হলো বোমারো বিমান আর ক্লাস্টার বোমার শব্দে কান্না থেমে গেছে। এইভাবে, মানে কান্না বলতে শিশুদের কান্না থেমে গেছে, ভূমিষ্ঠ হওয়া শিশু মারা যাচ্ছে। জি। তো এইভাবে অনেক সে কবিতাটাকেই আমরা বেছে নিয়েছি। সাথে হচ্ছে 2003-এ স্লাইড দেখানো, মানে প্রজেকশনের মাধ্যমে ইয়াতে যুদ্ধের এবং কবিতার সঙ্গে প্রাসঙ্গিক বিষয়গুলোকে আবার দেখানো, ভিডিওতে কি বলে প্রজেক্টরের মাধ্যমে দেখানো। একদিকে কবিতা, একদিকে সেই প্রজেক্টর। তো এই গ্রাসটা দিয়ে আমরা চমৎকার ভাবে শুরু করেছিলাম, এবং খুব খুব আলোচিত হয়েছিল এই স্ক্রিপ্টটা। এটা নির্দেশনা দিয়েছেন আমার তখন বয়স আমার সিনিয়র ছিলেন, কিন্তু সাংগঠনিক দিক থেকে ত্রিতরঙ্গে আমার পরে এসেছিলেন শিমু আপা এটার নির্দেশনা দিয়েছে। স্যার, আবারও একটু সাংগঠনিক জায়গায় থাকবো। আপনার কথা থেকে যেটা আমরা পেয়েছি যে আপনি বলছিলেন যে রিহার্সেল কোন জায়গাটায় করব, এই জায়গাটার বিশাল একটা ক্রাইসিস থাকে। এটা কিন্তু আসলে আমার মনে হয় যে পুরো বাংলাদেশেই থাকে। বিশেষ করে সাংগঠনিক চর্চা আসলে যে শিল্পগুলোতে করতে হয় সেখানে আরো বেশি থাকে, শুরু করতে গেলে তাদের আরো বেশি বাধা। একদম, আপনি যেহেতু আঞ্চলিক জায়গাতে চর্চা করছেন, ঢাকাতেও এই সমস্যাটা আছে। আপনার জায়গা থেকে জানতে চাইবো যে এই জায়গা থেকে উত্তরণের কোনো উপায় কি আছে, বা আপনাদের চোখ থেকে কি তাগিদ বোধ করেন? হ্যাঁ, এটি হচ্ছে কি, সংগঠনের জন্য তো আসলে আমরা যদি সামর্থ্য থাকেও ভাড়া দিতে কেউ চায় না। আসলে রিহার্সেলের জন্য আপনি ভাড়া দিবেন, ভাড়া নিবেন, দিতে চায় না একদম। এখন যে ব্যাচেলর ভাড়া দিতে চায় না, এই টাইপের হয়ে গেছে। এই জায়গায় এগিয়ে আসতে হবে আসলে আমাদের রাষ্ট্রকে। রাষ্ট্র যদি চায় এই দেশে সংস্কৃতি চর্চা হোক, সংস্কৃতি কর্মীদের প্রয়োজন আছে, সংস্কৃতি চর্চার প্রয়োজনীয়তা আছে, ফলে রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে। কিভাবে? প্রত্যেকটা জেলায় শিল্পকলা একাডেমিতে আছে, এবং প্রত্যেকটা উপজেলায় এখন শিল্পকলা একাডেমি হচ্ছে। এখন
সেখানে মহড়া কক্ষ আছে, আমাদের চট্টগ্রামে মহড়া কক্ষ আছে মাত্র 3টে 5টা, এবং সেটিও আমি বলতে চাই একজন শিল্পপতির গড়ে দেওয়া একটা ভবন। এটা কিন্তু সরকারি জায়গা দিয়েছে, ভবনটা দিয়েছে আমাদের চট্টগ্রামের একজন মানে শিল্প পরিবার। এখানে মহড়া কক্ষ আছে মাত্র কয়টা? 5টা, বাইরের দলগুলোর জন্য। আবার ওখানে শিল্পকলা ক্লাসও হয় একটা টাইমে। চট্টগ্রামে আবৃত্তির দল আছে প্রায় 40টা-50টা, একইভাবে নাটকের দল আছে, এবং প্রায় হচ্ছে শিল্পকলা কেন্দ্রিক। একটা সময়ে নাটকের চর্চা হতো অনেক দূরে দূরে শহরতলিতে, এবং শহরতলিতে কিছু মিলনায়তন ছিল, রেলের ছিল, পোর্টের ছিল, আমাদের চট্টগ্রামের কথা বলছি, নিশ্চয়ই এরকম অন্যান্য জায়গায় আছে। তো সেইগুলো এখন অকেজো হয়ে পড়ে আছে, অথবা সেখানে এখন বিয়ের শাদীর ক্লাব হয়ে গেছে, আর মঞ্চের কাজ হয় না, মহড়া হয় না। এখন এই এক যে সীমাবদ্ধতা, 40টা 80টা দল যদি একটা শহরে থাকে, সেই শহরে যদি 5টা যদি সরকারি ব্যবস্থাপনায় রিহার্সেল রুম থাকে, তাহলে কে কখন দিবে, কে কাকে দিবে সুযোগটা? একেবারেই অপ্রতুল, এটা বলার মতো নয়। আমরা যখন শুরু করেছিলাম তখন তো আমরা তো নতুন দল, আমাদেরকে শিল্পকলার বারান্দায় অথবা খোলা মাঠে ধুলাবালির মধ্যে বসে অথবা ভাঙার চেয়ার টেবিল টেনে আমরা রিহার্সেল করতাম। থাকি বর্তমান পরিস্থিতিটা জানতে চাচ্ছিল, সেটা আমরা শুনবো, কিন্তু তার আগে আপনার একটা কবিতা শুনতে চাই। আচ্ছা, আমি কি একটাই করব এখন? একটা একসাথে? আচ্ছা, একটা নীলবন্ধু গুণ আমাদের খুব প্রিয় কবি, গুণের একটা কবিতা আছে যাত্রাভঙ্গ। আচ্ছা, যাত্রাভঙ্গ অনেকেই শুনেছেন, পড়েছেন, জানেন। আমি একটু পড়তে চাই। জি। ওটা প্রথম 4টা লাইন আমরা আমি একটু গান দিয়ে করি। সুরটা দিয়েছে অমল আকাশ। হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই, দুইকে আমি এক করি না, এককে করি দুই। হেমের মাঝে শুই না যবে, প্রেমের মাঝে শুই, তুই কেমন করে যাবি, পা বাড়ালেই পায়ের ছায়া আমাকে তুই পাবি, পা বাড়ালেই পায়ের ছায়া আমাকে তুই পাবি। হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই, দুইকে আমি এক করি না, এককে করি দুই। হেমের মাঝে শুই না যবে, প্রেমের মাঝে শুই, তুই কেমন করে যাবি, পা বাড়ালেই পায়ের ছায়া আমাকেই তুই পাবি। তবু তুই বলিস যদি যায়, দেখবি তোর সম্মুখে পথ নাই, তখন আমি একটু ছুব, হাত বাড়িয়ে জড়াবো তোর বিদায় দুটি পায়। তুই উঠবি আমার নাই, আমার বৈতরণী নাই, নায়ের মাঝে বসবো বটে, না এর মাঝে শোব, হাত দিয়ে তো ছোব না মুখ, দুঃখ দিয়ে ছোব, তুই কেমন করে যাবি, পা বাড়ালেই পায়ের ছায়া আমাকে তুই পাবি। বিদায় ব্যাপারটা আসলে অনেক কষ্টের, কিন্তু আসলে আপনার কণ্ঠের মূর্ছনায় জায়গাটা আসলে অন্য একটা মাত্রায় নিয়ে গেছে। দারুণ উপভোগ করেছি আমরা। জানি না, আমরা আবারও সেই প্রসঙ্গে ফিরতে চাই। সাকি যেমনটা বলছিল যে আসলে চাওয়াটা কি, বা এখনকার সিনারিটা কি। আমি তো চাওয়াটার কথা বললাম, এটা রাজনীতির সঙ্গে যারা যুক্ত আছেন, শুধু সরকার করে দিবে তা নয়, রাজনৈতিক নেতারাও এগিয়ে আসতে পারেন, শিল্পপতিরা এগিয়ে আসতে পারেন। তো শিল্পের সঙ্গে শিল্পপতিদের সঙ্গে যদি যুক্ত না হয়, আসলে একটা দেশের শিল্প তো এগিয়ে না, একটা রাষ্ট্র কত দিকে করবে, রাষ্ট্রের সীমাবদ্ধতা থাকে অবশ্যই। তো সেই ক্ষেত্রে যদি শিল্পপতিরা এগিয়ে আসেন, তাহলে অনেক দূর এগিয়ে যাবে আমাদের শিল্প সংস্কৃতির চর্চা, এবং আমাদের এই সুযোগ সুবিধাগুলো বাড়বে। এখনকার সিনারিও যেমন, আমি যদি বলি আমরা উচ্চারক, আমরা নিজস্ব কার্যালয়ে কাজ করতে পারি, আমরা এখন ভাড়া দিই,
আমরা ভাড়া অ্যাফোর্ড করতে পারছি, জি সেই সুযোগটা হয়তো বা সব দলের তো আর নেই। আমরা এটা করছি আরো প্রায় 10 বছর আগের থেকে। আচ্ছা, হ্যাঁ, তো এইভাবে আমাদের দলও বড় হয়েছে। আমরা দল নিয়ে মানে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় যাচ্ছি। আমি একটু বলি আমাদের দলের প্রসঙ্গে বা স্ক্রিপ্টের প্রসঙ্গে, আমি কিন্তু একটু অতীতের দিকে ফিরে যাই। আমার দলের একটা কাজ চর্যাপদের গান। চর্যাপদের কিন্তু গান, আমরা কিন্তু চর্যাপদের একটা স্ক্রিপ্ট আছে শুধু গান নিয়ে। চর্যাপদের 7টি গান, মৌলিক গানকে আমরা, আমাদের একজন গুরুজি আছেন মুস্তাফা কামাল স্যারকে দিয়ে সেই রাগ যেগুলো আছে, সেই রাগের অতীতের অনেকগুলো রাগ তো হারিয়ে গেছে, কাছাকাছি রাগ ইয়া করে স্যার সুর করেছেন। এগুলো আমরা ওপার বাংলায় গিয়েছি 2 বার চর্যাপদের গান নিয়ে। এবার আরেকটা আছে হচ্ছে আমাদের দক্ষিণ চট্টগ্রাম অঞ্চলের একটা পালা এবং পুঁথি, নুরুন্নেহ কবরের কথা। আমাদের রিসেন্ট কাজ হচ্ছে সেটা এখন এবার পয়লা বৈশাখে আমরা বিভিন্ন জায়গায় আমন্ত্রিত হয়ে গিয়েছে আমার দল। আচ্ছা, তো এর আগে আমরা যেমন উৎসব করেছি লোকায়ত আবৃত্তি চর্চা, আবৃত্তি উৎসব লোকায়ত। লোকায়ত বলতে একেবারে মধ্যযুগের থেকে যে কবিরা কবিতা লিখছেন, তখনকার কবিতা থেকে আবৃত্তি, তখন কবিতা থেকে স্ক্রিপ্ট করা। তো এভাবে ধরে 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 কিছু কাজ করছি। দেশের মুক্তিযুদ্ধ, ভাষা এগুলো তো আছেই, সাথে আমরা অতীতকে, লোকজ বিষয়গুলোকে ধারণ করে আমরা চলছি। এবং সে কারণে ধরেন যে বলবো যে উচ্চারক তো অনেকগুলো, বাংলাদেশে অনেকগুলো দল আছে, আমরা বলবো যে আমরাও সেই দলগুলোর সাথে থেকে একটা ঠাঁই করে নিতে চাই, একটা এই দলের ভিড়ে আমরা একটা জায়গা করে নিতে চাই, কিন্তু কাজ দিয়ে। সেটা আমরা আরো একটা কবিতা শুনি এ পর্যায়ে। আমি একটা কবিতা করছি, সেটা ওই তুই কেমন করে যাবি, মানে একটা বিশ্বাস অবিশ্বাসের দোলা, ভালোবাসা পাওয়া না পাওয়ার বিষয়। তো আমি জয়ন্ত চট্টোপাধ্যায়, বিখ্যাত একজন আমার গুরুজি বলতে গেলে, সংগঠক বা আবৃত্তি শিল্পী, নাট্যশিল্পী, অভিনেতা, কিংবদন্তি তুল্য অভিনেতা। তিনি কিন্তু অসাধারণ কিছু কবিতা লিখছেন, অনেকগুলো বইও বের হয়েছে। তার কবিতা থেকে আমি একটা কবিতা পড়ছি, বিশ্বাস। আচ্ছা, কবিতার নাম। প্রতি গোধূলিতে বিশ্বাস এসে হাত রাখে আমার নির্বোধ কপালে, আমি প্রতিবারই তার অপার্থিব ঘ্রাণ পাই, হিমানির শীতল স্পর্শ পাই। আমি সারা সন্ধ্যাবেলা তার সঙ্গে নিরন্তর কোলাকুলি করি, তৃপ্ত হই। রাত্রি গভীর হয়, অন্ধকারের চাদর জড়িয়ে শব্দহীন হয় দীর্ঘ চরাচর। তখনই গুটি বসন্তের মতো মিথ্যার বলমিক কুড়ে কুড়ে খায় বিশ্বাসের তরু। তার পুঁজ, রক্ত, সেই আশ্বাসের প্রলেপ ফুঁড়ে ভেসে ওঠে উইয়ের মতন। মিথ্যা নামের এক শীদের চোর অনায়াসে বিশ্বাসের পোশাকে আসে, সুপ্ত ফলগুরু মতো বোধের গভীরে ঢুকে পড়ে, এলোমেলো করে দেয় সব। তারপর একদিন তিল তিল করে বানানো বিশ্বাসের অনুপম সৌধমালা মুহূর্তে ডুবে যায় সংশয়ের অতল গভীরে। হে অন্ধবিশ্বাস, শুনে রাখো, অজ্ঞতার অন্ধকারে গড়া তোমার বিশ্বাসের আটচালা ঘর কোনো এক নিষ্ঠুর রাতের শেষে সত্যের এক আঘাতেই চুরমার হবে এক নিমেষে। চিরচেনা ধুরন্ধর ঘরামির কল্পিত হাতে গড়া বায়বীয় খুঁটির নরবরে ঘর। ভীষণ সুন্দর, ভীষণ, তাই না মাসুক? খুব সুন্দর। স্যার, একটা বই আছে আমাদের এখানে, আমরা যেটি দেখতে পাচ্ছি শুরু থেকে আপনি এনেছেন, আমরা অফিয়ারও কথা বলছিলাম, একটু আমরা বইটা নিয়েও কথা বলতে চাই। শুদ্ধ উচ্চারণ, ঋদ্ধ আবৃত্তি, ফারুক তাহের, একটু যদি বইটা নিয়ে বলেন স্যার। শুদ্ধ উচ্চারণ ঋদ্ধ আবৃত্তি, এটি 2020 সালে ঐতিহ্য থেকে প্রকাশিত হয়েছিল, প্রথম সংস্করণ। এবং এটিতে আমি আমার এই অতীত জীবনে আমি যতটুকু যেখানে শিখতে পেরেছি, এবং আমি যতগুলো বই পড়ালেখা করেছি আবৃত্তি বিষয়ক বা প্রবন্ধ নিবন্ধের বই, অনেকগুলো বিষয় আমার এখানে সহযোগিতা করেছে। এবং সেই সঙ্গে আমি দীর্ঘদিন যেহেতু বাংলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামে আমি যুক্ত আছি প্রশিক্ষণ বিষয়ে আবৃত্তির, আমি ওখানকার সিলেবাসটাকে মাথায় রেখে
এবং আরো কিছু সিলেবাসের বাইরে ছাত্রছাত্রীদের উপকারে আসবে সেই বিষয়গুলোকে যুক্ত করে আমি এই বিষয়ে এবং এই বইটা তো শিল্পকলার পাঠ্য বই। শিল্পকলায় এটা এটা এখন আমি চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে এটা আমি পাঠ্য হিসেবে দিয়ে, যেহেতু ওদের সিলেবাস অনুযায়ী এটা করেছি, ছাত্রছাত্রীরা এবং বাইরেও এটা খুব চলে, সে কারণে 1.5 বছরের মধ্যে এটা প্রথম সংস্করণ ঐতিহ্য শেষ হয়ে গেছে। জি। এবার দ্বিতীয় সংস্করণ এটা আমি চট্টগ্রামের চারুরং, এটা আমাদেরই প্রতিষ্ঠান বলা যায়, চারুরং প্রকাশনী থেকে এই দ্বিতীয় সংস্করণটা আমি বের করেছি। চমৎকার। সো এখানে বেশ কিছু কবিতা দেখতে কবিতা পাচ্ছি, আছে, আবৃত্তি সিলেক্টিভ যোগ্য। কিছু হ্যাঁ, কবিতা হ্যাঁ, এরকম। selective কিছু কবিতা। আচ্ছা, বুদ্ধদেব বসু, জীবনানন্দ দাশ, কাজী নজরুল ইসলাম, জি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। আচ্ছা, মানে একেবারে আজকের কবি পর্যন্ত আছে, মানে এই দশকে লিখছে এরকম কবির কবিতাও আছে আমার কাছে। ওই কবি ওরকম প্রাধান্য নয়, কবিতাকে আমি প্রাধান্য দিয়েছি। জি জি। মাসুক, তুমি মনে হয় বইটা অফেয়ারেই দেখে নিয়েছো না? একদম, আমি দেখে আচ্ছা, আমি নিয়েছি। দেখলাম বইটা খুবই চমৎকার, এবং কিছু কিছু শব্দের উচ্চারণ আমরা বাংলায় যেভাবে করি এটা একেবারে ভেঙে দেয়া আছে। উচ্চারণ হ্যাঁ, এটা তার মানে জেলা শিল্পকলা একাডেমিতে এখন অ্যাভেলেবেল, কেউ চাইলে সেটা নিতে পারবে। স্যার চমৎকার। স্যার, একটু জানতে চাই যে নতুন প্রজন্মের যারা রয়েছে এখন আবৃত্তির চর্চা করছে বা এই মাধ্যমে কাজ করতে চায়, অনেকেই তো আছে যে গলার স্বরের একটা প্র্যাকটিস করা, শুদ্ধ উচ্চারণ, বাংলা শব্দের অর্থগুলো বোঝা, এর বাইরেও আসলে তো অনেকগুলো বিষয় রয়েছে। আপনি যদি সেই বিষয়ে একটু বলতে চান। যে কোনো বাচিক চর্চার সঙ্গে যুক্ত হতে হলে প্রথমে হচ্ছে শুদ্ধ উচ্চারণ। জি। উচ্চারণটা শুদ্ধ না হলে অন্য কিছুই আর শুদ্ধ হচ্ছে না। সে কারণে উচ্চারণের যে গ্রামারগুলো আছে এগুলো অনেক সময় বড় হওয়ার পরে এটি মাথায় নিতে খুব কষ্ট হয়, মাথায় ধরতে চায় না বড়দের, এবং ওই সময়ে কিন্তু আবার ব্যাকরণের মতো কঠিন বিষয়গুলো পড়তে চায় না মানুষ। কিন্তু এটা করতেই হবে, শুদ্ধ উচ্চারণ প্রসঙ্গে জানতে হবে, এবং পাশাপাশি নিজেকে তৈরি করার জন্য স্বর প্রক্ষেপণ, বাচন ভঙ্গি বলেন, আর কবিতা আবৃত্তি করতে গেলেই আপনাকে ছন্দ সম্পর্কে জানতেই হবে। আচ্ছা। আপনি ছন্দ ভাঙেন, ছন্দ জানার পরে আপনি না মানেন তাতে আপত্তি নেই। আপনি কবি একটা জায়গায় বিরতি চিহ্ন দিয়েছে, আপনি আবৃত্তির প্রয়োজনে অথবা আপনার স্বরের ওঠানামার কারণে, আপনার গলার স্বরের কারণে আপনি ওই জায়গায় না থামিয়ে অন্য জায়গায়ও থামতে পারেন, কিন্তু তার আগে আপনাকে আবার থামতে জানতে হবে, ছন্দটা জানতে হবে, তাল লয় আমরা যেটাকে বলছি, এটা জানতে হবে, এবং জানার পরে ছন্দ ভাঙেন, এটাতে আপত্তি নেই। আপনার কথায় তাহলে আমরা বলতে পারি যে ব্যাকরণ আগে জানতে হবে, তারপর সেটা থেকে আসলে নতুন কিছু আবিষ্কার করতে হবে। একদমই কিছুই না জেনে নতুন কিছু আবিষ্কারের যে চেষ্টা, সেটা বৃথাই হবে, এবং সেটা ঠুনকো হয়ে যায়, এটা স্থায়ী হয় না। আচ্ছা স্যার, আপনার জীবনের আরো একটা বিশাল ক্ষেত্র হচ্ছে আপনার শিক্ষকতার জন্য এমনও হয়েছে আপনি দুর্গম অঞ্চলে গিয়ে শিক্ষকতা করে আবার চলে এসেছেন নিজের অঞ্চলে। সেই গল্পগুলো আমরা শুনবো, কিন্তু তার আগে আর একটা কবিতা শুনতে চাই। আমার একটা প্রিয় কবিতা মাকিত হায়দারের চন্দ্রাভিলাষী নারী, কবিতাটা একটা আবৃত্তি করতে চাই। পূর্ণিমাতে পূর্ণ হলো তোমার মনের স্বাদ, তুমি অথই জলে খুঁজেছিলে পূর্ণিমারে চাঁদ। তুমি বাঁচতে ভালো জলের খেলা, ভয়াল নদী সাঁঝের বেলা, সেই জলের মাঝে খুঁজতে তুমি দূর গগনের সাঁঝের তারা, মেঘের ছায়া। নীল সাগরে ভাসিয়ে দিতে আমার অপরাধ, তুমি অথই জলে খুঁজেছিলে পূর্ণিমারে চাঁদ। আজকে দেখো সবাই যেন ক্লান্ত চোখে তাকিয়ে আছে, প্রাণের ভয়ে জলের দিকে দাঁড়িয়ে আছে গাছের মতো, গভীর শোকে স্তব্ধ পায়ে নিঃস্ব জলের বুকের ভেতর দাঁড়িয়ে আছে অষ্টপ্রহর। কিন্তু তবু দুঃখ আমার ভিন্ন প্রকার, মুষ্টিমেয় কয়টি লোকে চালায় গাড়ি, জ্বালাই বাতি, দিন দুপুর ইচ্ছে মতন ছিটিয়ে কাদা শখের গাড়ি, যাচ্ছে দেখো রাজার মতো নিজের বাড়ি ছিটিয়ে থুতু। আজকে তারা দাঁড়িয়ে আছে নিঃস্ব জলের বুকের ভেতর, চতুর্দিকে চোখের নিচে সবের খেলা। কলার পাতে নিজের ছেলে শুইয়ে দিয়ে ভাবছি শুধু, এবার থেকে তোমার চোখে পরিয়ে দেব কোন সে মায়ার ফাঁদ। তুমি অথই জলে খুঁজেছিলে পূর্ণিমারে চাঁদ, তুমি অথই জলে খুঁজেছিলে
পূর্ণিমারি চাঁদ। অসাধারণ। স্যার, যেমনটা বলছিলাম যে আপনি তো সংগঠক, একই সাথে আপনি আবৃত্তি শিল্পী, উপস্থাপনাও করেন বিভিন্ন সময়, কিন্তু যখন আপনি প্রশিক্ষক, হ্যাঁ, দুটো জায়গা তো দুরকম, বা কয়েকটা জায়গা কয়েক রকম। প্রশিক্ষক হওয়ার পর আপনার কি মনে হলো যে শিক্ষার্থীরা যারা কবিতার অনুরাগী, শেখার চেষ্টা করছে, তাদের মধ্যে কোন জিনিসটা আরো বেশি ভালো হলে কবিতাটা আরো সামনের দিকে এগিয়ে যাবে? কবিতার ভাব রস প্রথমে জানতে হচ্ছে, জি। ছন্দ জানতে হবে, এবং কবিতার আঙ্গিক, এটা প্রত্যেকটা শব্দের অর্থ কবিতার ভিতরে ঢোকা। তা আমি ব্যাকরণ যদি না জানি, সরাসরি যদি আমি আবৃত্তি শিখতে চাই, এটা তো হবে না, জি। এটা তো হয় না। এবং বর্তমান সময়ের শিল্পকলায় বলি, বা আমি খাগড়াছড়িতেও আমি প্রতি সপ্তাহে শনিবারে 2টা ক্লাস নিতে যাই। তো সেখানকার ছাত্রছাত্রীর অবস্থাও দেখলাম, খুব বেশি একেবারে একাত্মতা হয় না, একাগ্রতা বোধ যেটা, সেটা নেই শিক্ষার্থীদের কাছে। আচ্ছা, খাগড়াছড়িতে যাদেরকে শেখাচ্ছেন তারা কি কোনো নৃগোষ্ঠীর? একদম একদম মানে 80% হচ্ছে নৃগোষ্ঠী, আচ্ছা। একেবারে চাকমা, মারমা, এই মানে উপজাতি নৃগোষ্ঠীরাই এখানে শিখে, এবং খুব খুব আন্তরিকভাবে শিখে। বিশেষ করে অভিভাবকরা, ওখানকার অভিভাবকরা খুব বেশি আন্তরিক। আর প্রশিক্ষক হিসেবে যখন আমি দেখি, তখন আসলে আমরা যেভাবে শেখার জন্য যে তাগিদটা ছিল, এবং ঘরে এগুলোর জন্য গালাগাল খেয়েছি প্রচুর, আমরা একাডেমিকে গুরুত্ব না দিয়ে এগুলোকে গুরুত্ব বেশি দিয়েছি জীবনে। তো এখন দেখি যে সেই রকম উল্টো। আমি একাডেমিক বিষয়গুলোকে একেবারে অবজ্ঞা করার কথা বলছি না, আমরা যেভাবে সময় অপচয় করছি, আমাদের বাচ্চারা যেভাবে সময় অপচয় করছে বিশেষ করে মোবাইলের কারণে, তার থেকে একটু সময় যদি সঞ্চয় করে নিজের জন্য সুকুমার বৃত্তির চর্চার জন্য যদি ব্যয় করে, শিল্পী না হোক, তার ভেতরে তো শিল্পের বোধটা থাকবে অবশ্যই, এবং সে যদি শিল্পের বোধ থাকে, একজন শিল্পীকে সে অন্তত সম্মান করতে শিখবে, তাই না? তো এইগুলো তো নাই, এগুলো বাড়ানো উচিত। হয়তোবা আসলে অনেকের ক্ষেত্রে নাও হয়তোবা হতে পারে এরকম, কিন্তু স্যার, আপনারা যারা নিরলসভাবে পরিশ্রম করছেন এবং কবিতা আবৃত্তিকে একটা শিল্পের যে জায়গাটা, সেটার সঠিক আসনটা দেওয়ার চেষ্টা করছেন, এটা কিন্তু সত্যি অনুকরণীয় এবং এটা আমাদেরকে মুগ্ধ করে। আজকের এই পর্যালোচনা থেকে আসলে অনেক কিছু আপনার থেকে জানলাম। নিশ্চয়ই সাকি কিছু বলতে চাও? না, আমি তোমার সঙ্গে একেবারেই সহমত পোষণ করি। শিল্পের চর্চাটা আসলে অনেক বেশি দরকার। আমরা অনেক সময় বলি যে আমাদের ছেলেমেয়েরা বিপথে চলে যাচ্ছে, সেটা নানান দিক থেকেই হতে পারে, কিন্তু শিল্পের চর্চাটা যখন থাকবে, তখন আসলে এই বিষয়টা নিয়ে আমাদের চিন্তা করতে হবে না। স্যার, অনেক ধন্যবাদ জানাতে চাই, এবং একই সঙ্গে কৃতজ্ঞতা, আপনি আজকে আমাদেরকে সময় দিয়েছেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সেই সঙ্গে মাছরাঙা টেলিভিশনের সঙ্গে শুধু এই অনুষ্ঠান নয়, রাঙা সকাল নয়, যারাই যুক্ত আছেন, সামনে পেছনে যারাই আছেন, সবার প্রতি আমি অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।